সকাল থেকে উনুনটা নিয়ে বসে আছো, এখনো এক ফোঁটা চায়ের জলও ফুটলো না। এই সংসারে বসে বসে শুধু গোগ্রাসে গেলা ছাড়া তোমার তো আর কোনো দরকারি কাজ দেখি না। যত সব। মারে ভিজে কাটতো তাই একটু ধোয়া হচ্ছে, এখনই চা নিয়ে আসছি, তুমি রাগ করো না। রতন মাঠে যাওয়ার আগেই আমি গরম গরম রুটি আর তরকারি করে দিয়েছি। নিজের তো কোনো স্বামী সন্তান নেই, পরের ঘাড়ে বসে রাজত্ব করার কি অদ্ভুত কায়দা বাপু। দিনরাত শুধু অজুহাত আর মুখের মিষ্টি কথা দিয়ে এই বড় সংসারটা তুমি একাই গিলে খাচ্ছ। রতন তো আমার পরের কেউ নয় রে মা, ও তো আমার নিজের সন্তানের মতোই বড় হয়েছে। ভাসুর ঠাকুর মারা যাওয়ার পরে এতিম ছেলেটাকে আমি তো বুকে আগলে মানুষ করেছি রে। ওসব পুরনো কাসন্দি ঘেটে লাভ নেই। আজ থেকে এই সংসারে থাকতে হলে আমার হুকুম মেনে চলতে হবে। কোনো বাড়তি খরচ বা আহ্লাদ আমি এই বাড়িতে সহ্য করব না, বলে দিলাম। আচ্ছা মা, তুই যেভাবে বলবে সেই অভাগী সেভাবেই ঘরের কোণে পড়ে থাকবে। শুধু রতনের পাতে খাবারটা যেন ঠিক মতো পড়ে, ও তো সারাদিন খুব খাটে। রতনের চিন্তা তোমার করতে হবে না। নিজের চরকায় তেল দাও আর জলদি ঘরের নোংরা বাসনগুলো মাজো। কাজের বেলায় লবডঙ্কা আর খাওয়ার বেলায় সবার আগে আসন পেতে বসে থাকা, যত সব আপদ। ঈশ্বর তোমার মঙ্গল করুক মা। আমি এখনই পুকুর ঘাট থেকে বাসনগুলো মেজে সাফ করে আনছি। রতন ঘরে এলে ওকে একটু জল দিও, রোদটা আজ বড্ড বেশি কড়া উঠেছে বাইরে। জ্ঞান দিতে হবে না, নিজের ভাঙা শরীরটা নিয়ে বিদায় হও তো এখান থেকে। মুখটা দেখলেই সকালটা মাটি হয়ে যায়। সারা জীবন শুধু পরের সংসারে অশান্তি পাকাতেই অলক্ষ্মী বুড়িটা পৃথিবীতে বেঁচে আছে। তা রতন, আজকেও কি তোর বাড়ি থেকে দুপুরে কোনো খাবার পাঠায়নি রে ভাই? এভাবে রোজ রোজ খালি পেটে কড়া রোদে কাজ করলে তো তোর শরীরটা কদিনের মধ্যে একদম ভেঙে পড়বে। আর বলিস না রমেশ, ঘরের বউ সকাল সকাল নানান রকম বায়না ধরে বসে আছে। সোনার গহনা না দিলে নাকি সে আজ থেকে ঘরে কোনো রান্নাবান্নাই করবে না, বড্ড অশান্তি করছে। বউয়ের কথায় নেচে নিজের শরীরের ওপর এত অত্যাচার করা ঠিক হচ্ছে না রতন, ভেবে দেখিস। শুনলাম কাকিমাকে তোর বউ দেখতে পারে না। যতদিন বেঁচে আছিস তাকে ভক্তি শ্রদ্ধা করিস, মরে গেলে বুঝতে পারবি। কাকিমা তো বুড়ো মানুষ, ঘরের কোনো কাজকর্ম ঠিক মতো করতে পারে না বলে সুমি একটু রেগে থাকে। আসল কথা হলো পাশের বাড়ির হরেন তার বউকে সোনার হার গড়িয়ে দিয়েছে, তাই সুমির এত জেদ। তুই বড্ড লোভের বশে অন্ধ হয়ে যাচ্ছিস রতন। সুমিরের কুশিক্ষা তোকে একদিন বড় বিপদে ফেলবে। আর শোন, কাকিমা তোকে নিজের ছেলের মতন ভালোবেসে মানুষ করেছে, তার মনে কষ্ট দেওয়া একদম ঠিক নয়। আমি কাকিমাকে কষ্ট দিতে চাই না রমেশ, কিন্তু সুমির কান্নাকাটি আর খোঁটা দেওয়া সহ্য করতে পারি না। গ্রামের সবাই কত টাকা পয়সা কামাচ্ছে, আর আমি সামান্য চাষ করে কিছু করতে পারছি না। সততার সাথে যতটুকু পারিস ততটুকুই কর। অন্যায় কোনো লোভের ফাঁদে পা দিস না ভাই। মোড়লের সাথে কাজ করছিস ভালো কথা, কিন্তু ওনার চাতুরি থেকে সবসময় নিজেকে একটু দূরে রাখিস। মোড়ল মশাই কিন্তু মানুষ হিসেবে বড্ড ভালো, আমাকে তো ছোট ভাইয়ের মতো স্নেহ করেন সব সময়। আজকে বিকেলেই ওনার সাথে টাকার বিষয়ে একটু কথা বলবো, কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। মোড়ল আর বাঘের থাবা একই জিনিস রতন, একবার রক্ত চুষতে পারলে আর আস্ত রাখবে না। তুই নিজের ভালো চাইলে ওনার কাছ থেকে কোনো টাকা ধার নেওয়ার ভুলটা একদম করতে যাস না। আরে এসো এসো রতন বাবাজি, আজকে হঠাৎ আমার এই দরবারে কি মনে করে পা বাড়ালে? মাঠের কাজ কি সব শেষ হলো, নাকি নতুন কোনো দরকারে মোড়লের কাছে ছুটে আসা? মোড়ল মশাই, বড্ড বিপদে পড়ে আপনার কাছে একটা আশা নিয়ে ছুটে এসেছি। আমার বউ সুমি একটা সোনার গহনার জন্য দিন রাত ঘরে কান্নাকাটি করে পুরো সংসারটা নরক বানিয়ে দিচ্ছে। ও আচ্ছা, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এত চিন্তিত হয়ে পড়েছো কেন রতন? ঘরের লক্ষ্মী যদি গহনা পরে একটু হাসি মুখে থাকে তবে তো সেই সংসারেই শ্রীবৃদ্ধি হয়। কিন্তু আমার তো এত টাকা একসাথে জোগাড় করবার মতো কোনো ক্ষমতা নেই মোড়ল মশাই। আপনি যদি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিতেন তবে বউয়ের মুখে একটু হাসি ফোটাতে পারতাম। টাকার জন্য মোড়ল কখনো কৃপণতা করে না রতন। তুমি যখন চাইছো আমি এখনই 10,000 টাকা দিচ্ছি, তবে মনে রেখো আগামী 3 মাসের মধ্যে সুদে আসলে এই টাকা শোধ করতে হবে। আপনি আমার গুরু মোড়ল মশাই, এই উপকারের কথা আমি জীবনে কোনো দিন ভুলব না। আমি দিনরাত খেটে মাঠের ফসল বিক্রি করে আপনার এই ধারের টাকা একদম সময় মতো শোধ করে দেব। এই নাও টাকা, তাড়াতাড়ি গিয়ে বউয়ের জন্য সোনার চকচকে গহনা কিনে আনো। তবে যদি সময় মতো টাকা শোধ না হয় তবে কিন্তু নিয়ম মেনে ব্যবস্থা নিতে হবে।
আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই। আমি রতন, কখনো কারোর টাকা মেরে খাই না। 3 মাস তো অনেক সময়, এর মধ্যেই আমি মাঠের ধান বিক্রি করে সব মিটিয়ে দেব। বেশ বেশ বেশ, আমি তো তোমার ভালোই চাই রতন। এখন জলদি গিয়ে সুমির মনোভঞ্জন করো, মানে মানভঞ্জন করো গে। মনে রেখো, মোড়লের খাতার হিসেব কখনো বড্ড করা, এক চুলো কিন্তু এদিক ওদিক হওয়া চলবে না। বাহ বৌদি, কানে তো দেখছি নতুন সোনার দুল জলজল করছে। তাই অভাবের সংসারে এত টাকা কোথায় পেলে? এদিকে কাকিমা 1 ফোঁটা তেলের অভাবে শুকনো চুলে বসে আছে, তোমার লজ্জা করে না? ওমা, ননদিনী যে হঠাৎ শ্বশুর বাড়ি থেকে উড়ে এসে জ্ঞান দিতে শুরু করলে, ব্যাপারটা কি বলো তো? আমার স্বামী তো আমাকে ভালোবেসে গহনা গড়িয়ে দিয়েছে, তাতে তোমারও তো হিংসা হচ্ছে কেন শুনি? আমার হিংসা হচ্ছে না বৌদি, আমার বড্ড ভয় হচ্ছে যে রতন দাদা এত টাকা কোথায় পেল। তারা তো মোড়লের অধীনে সামান্য মজুরিতে কাজ করে, নিশ্চয়ই কোনো অসৎ উপায়ে টাকা এনেছে। নিজের ভাইয়ের ক্ষমতা নিয়ে কথা বলতে তোমার একটু মুখে বাঁধলো না কুসুম? ধিক্কার জানাই তোমাকে। রতন এখন মোড়ল মশাইয়ের ডান হাত, টাকা পয়সার অভাব আমাদের আর কখনো হবে না, বুঝেছো? মোড়লের ডান হাওয়াও মানে নিজের গলার ফাঁসির দড়ি পড়া। বৌদি তুমি বড্ড বোকা। আর কাকিমার সঙ্গে তুমি যে দুর্ব্যবহার করছো তার বিচার কিন্তু উপরওয়ালা ঠিক করবেন। ওই মহিলা দালালি করার জন্য তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে না কুসুম। নিজের পথটা নিজে দেখো। ওনার মতো অপয়া এই সংসারে আছে বলেই আমাদের এতকাল কোনো উন্নতি হয়নি সমাজে। মুখ সামলে কথা বলে বৌদি। কাকিমা যদি অপয়া হতো তবে তোমরা আজ এই ভিটে মাথা গোজার ঠাঁই পেতে না। নিজের মা নেই বলে এই কাকিমাকে আমি মায়ের আসনে বসিয়ে শ্রদ্ধা করি। শ্রদ্ধা দিয়ে ধুয়ে জল খাও বাপু। আমার চোখের সামনে এখন দূর হও তো। সোনার গহনা থেকে যাদের বুক ফেটে যায় তাদের সাথে কথা বলার কোনো রুচিই নেই আমার। দাদা আজ আসুক, আমি এর একটা সুরাহা করেই ছাড়বো। দেখি কার জোরে তুমি এত লাফাচ্ছ। যে কাকিমাকে চোখের জল মুছাতে বাধ্য করেছে তার কপালে কখনো সুখ সইবে না। তুই শান্ত হ কুসুম, ওর বয়সটা কম, অবুঝের মতো বলে ফেলেছে। তুই কেন রাগ করছিস? ও তো ঘরের লক্ষ্মী, সোনার গহনা পরে একটু আনন্দ করছে, করুক না। তুমি বড্ড বেশি ভালো মানুষ কাকিমা, তাই এই ডাইনি বউটা তোমার মাথার উপর উঠে দিনরাত নাচছে। নিজের বলতে কেউ নেই বলে তুমি সারা জীবন শুধু এদের অত্যাচার মুখ বুজে সহ্য করে গেলে। কে বলেছে আমার কেউ নেই? তুই আছিস, রতন আছে, তোরাই তো আমার জীবনের সব। সুমি তো বাইরে থেকে এসেছে, ও এখনো এই পরিবারের মায়াটা পুরোপুরি বোঝেনি। মায়াও কোনোদিনও বুঝবে না কাকিমা। ওর মনে শুধু লোভ আর অহংকার গিজগিজ করছে সারাক্ষণ। রতন দাদাকেও নিজের হাতে পুতুল বানিয়ে রেখেছে, কোনো অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতাই ওর নেই। রতন বড্ড সরল, ও কোনোদিন কারোর কোনো ক্ষতি চায় না, শুধু সুমির আবদার মেটাতে খুব খাটছে। তুই শ্বশুর বাড়ি থেকে এসেছিস, দুদিন একটু শান্তিতে ভালো মন্দ খেয়ে জামাইয়ের কাছে ফিরে যা। আমি যাব না কাকিমা, তোমাকে এই নরকের মধ্যে একা ফেলে আমি ফিরবই না। এই সুমির অহংকার আমি নিজের হাতে চূর্ণ করব, তবেই আমার শান্তি হবে। অমন কথা মুখে আনিস না মা, নিজের ঘরের বউকে কখনো পর ভাবতে নেই। সুমি একদিন ঠিকই নিজের ভুলটা বুঝতে পারবে। ঈশ্বর ওর মনে সুমতি দান নিশ্চয়ই করবে। তোমার এই ধৈর্যই সুমিকে আরো বেশি মাথায় তুলে দিয়েছে কাকিমা। এবার একটু কড়া হতে শেখো। অন্যায় কিভাবে প্রশ্রয় দিলে একদিন পুরো সংসারটাই ছারখার হয়ে যাবে। ছাড়খার হবে না রে মা, এই ভিটে আমার শ্বশুর মশাইয়ের আশীর্বাদ জড়িয়ে আছে সারা জীবন। তুই এখন একটু জল খেয়ে শুয়ে পড়গে যা, সকাল থেকে বড্ড ধকল গিয়েছে তোর ওপর। কিরে রতন, আজ তোকে এমন মরা মানুষের মতো দেখাচ্ছে কেন? মাঠে কাজও ঠিক মতো করছিস না দেখছি। 3 মাস তো প্রায় পার হয়ে গেল। মোড়লের ধারের টাকা কি সব শোধ করতে পেরেছিস? আর বলিস না রমেশ, আমি বড্ড বড় বিপদের সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছি রে ভাই। কোনো পথ পাচ্ছি না। মাঠের ফসল এবার পোকা লেগে সব নষ্ট হয়ে গেল। মোড়লের 1 টাকাও শোধ করতে পারিনি। সর্বনাশ তো তুই নিজেই ডেকে এনেছিস রতন। বউয়ের গহনার লোভে পড়ে নিজের জীবনটা এভাবে তছনছ করলি। এখন সুমিকে বল ওই সোনার দুল বিক্রি করে মোড়লের ধারের টাকাটা অন্তত আংশিক শোধ করতে। সুমিকে ওসব কথা বললে সে ঘর বাড়ি মাথায় তুলবে রমেশ। গহনা হাতছাড়া করতে সে কোনো মতেই রাজি হবে না। ও তো বোঝে না মোড়ল কতটা খারাপ মানুষ। টাকা না পেলে জানটাই নিয়ে নেবে হয়তো। নিজের ভুলের মাসুল তো তোকেই দিতে হবে রতন। এখন ঘরের বউয়ের ভয় পেলে চলবে কেন তোর? কাকিমাকে সব খুলে বল, ওনার বুদ্ধি বড্ড প্রখর, হয়তো কোনো একটা ভালো পথ দেখাবেন।
কাকিমাকে মুখ দেখাবো কেমন করে রে রমেশ? ওনাকে তো আমরা দিন রাত শুধু অপমান করে অপমান আর অবহেলাই করেছি রে। সুমি তো কাকিমাকে দু চোখে দেখতে পারে না, ওনার কাছে হাত পাতলে বড্ড লজ্জা লাগবে। লজ্জা পেয়ে লাভ নেই রতন, মোড়ল কিন্তু বেশি সময় দেবে না, ওর নজর খারাপ, তোদের এই ভিটেটাই হয়তো কেড়ে নেবে শেষে। তা রতন বাবাজি, 3 মাস তো পার হয়ে আরো 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু তোমার খাতার হিসেব তো এখনো শূন্য। মোড়লের টাকা কি হাওয়ায় উড়ে গেছে, নাকি শোধ করবার কোনো ইচ্ছেই নাই তোমার? মোড়ল মশাই, পায়ে পড়ি আপনার, আমাকে আর মাত্র 1 মাসের সময় দিন, আমি সব শোধ করে দেব। এবার মাঠের ফসল নষ্ট হয়ে গেছে, তাই টাকাটা জোগাড় করতে পারিনি। মোড়লের খাতায় দয়ার কোনো স্থান নাই রত্না। আজকে এই সুদে আসলে পুরো 12,000 টাকা আমার চাই। যদি টাকা দিতে না পারো তবে এই মুহূর্তেই সপরিবারে তোমায় ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এ কি সর্বনাশের কথা বলছেন মোড়ল মশাই? এই বসত ভিটে ছেড়ে আমরা এই দুর্যোগের দিনে কোথায় যাব? আমার এই একমাত্র মাথা গোঁজবার ঠাঁইটুকু কেড়ে নিলে আমার রাস্তায় গিয়ে দাঁড়াবো গো। হ্যাঁ, টাকা নেওয়ার সময় তো বউয়ের জন্য সোনার গহনা কিনতে ছুটেছিলে, এখন কান্নাকাটি কেন? হ্যাঁ, নিয়ম মেনে যদি 2 দিনের মধ্যে টাকা না দাও তবে বাড়ি আমি নিজের করে নেব। মোড়ল মশাই, আপনি আমার স্বামীর উপর এভাবে জুলুম করতে পারেন না। আমরা গরিব মানুষ, আর কয়েকটা দিন সময় দিলে আমরা নিশ্চয়ই আপনার ধারের টাকাটা শোধ করে দেব। ও আচ্ছা, তুমি বুঝি সেই গহনাওয়ালি, মানে বৌমা। কানের দুলটা তো জ্বলছে দেখছি। তবে শোনো সুমি মা, টাকা চাই, নয়তো বাড়ি ছাড়ো। মোড়ল মশাই, আপনি আমার বউকে এর মধ্যে টানবেন না। আমি হাত জোর করে আপনার কাছে ভিক্ষে চাইছি। আমাদের এই পৈতৃক ভিড়েটুকু কেড়ে নিলে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। মোড়ল শুধু নিজের পাওনা টাকাটাই বোঝে। আগামী পরশু সকালের মধ্যে টাকা না পেলে লাঠিয়াল দিয়ে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমি আমার এই সাধের সোনার দুল কোনো মতেই মোড়লের হাতে তুলে দেব না। ওটা আমার নিজের গয়না। তুমি পুরুষ মানুষ হয়ে 1 সপ্তাহের মধ্যে লোনের টাকা শোধ করতে পারলে না? তোমার লজ্জা করে না? মুখ সামলে কথা বলো সুমি। আজকে তোমার এই অতিরিক্ত লোভের জন্যই আমার পুরো পরিবার পথে বসতে চলেছে। নিজের এই একমাত্র পৈতৃক ভিটে যদি হাতছাড়া হয়ে যায় তবে সোনার দুল কানে পড়ে কোথায় থাকবে? হ্যাঁ, যেখানেই থাকি না কেন, আমার গয়না আমি কোনো মতেই ঋণের দায় নষ্ট হতে দেব না। তুমি মোড়লের পায়ে পড়ো কিংবা অন্য কোথাও ডাকাতি করে টাকা এনে শোধ করো। ডাকাতি করবার ক্ষমতা আমার নেই সুমি। আমি একজন সামান্য চাষি মাত্র। ভুল করে মোড়লের ফাঁদে পড়েছিলাম, এখন নিজের ভুল বুঝতে পারছি, কিন্তু দেরি হয়ে গেছে, কোনো উপায় দেখছি না। তোমার কান্না দেখে আমার রাগ ধরছে। একটা সমস্যার সমাধান করতে পারো না? এখন যদি বাড়ি থেকে বের করে দেয় তবে গ্রামে আমাদের কোনো সম্মান থাকবে না। সম্মানের মাথা তো তুমি আগেই খেয়েছো। দিন রাত শুধু ঝগড়া আর কাকিমাকে অবহেলা করে কাটিয়েছো। আজকে বিপদের দিনে নিজের চেনা কোনো মানুষ একটা টাকাও ধার দিয়ে সাহায্য করতে এগিয়ে এলো না। কাকিমার কথা এখন আর টানবে না। কাকিমা তো নিজেই সংসারের এখন বড় বোঝা, তার আবার গুণগান গাইছে। কাকিমা বোঝা নয় সুমি, বোঝা হলাম আমরা দুজনে। লোভের বশে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। এখন চুপ করো আর আমাকে একটু শান্তিতে ভাবতে দাও। কালকে সকালের মধ্যে একটা কিছু করতে হবে। ভাবো বসে বসে। বাড়ি ছাড়তে হলে বাপের বাড়ি চলে যাব, কিন্তু গহনা আমি ছাড়বো না। আরে কাকিমা, আপনি এই সকাল সকাল স্যাঁকড়ার দোকানে বসে কি করছেন? আর হাতে ওটা কিসের পুটলি গো? বাড়িতে রতন আর সুমি বড় বিপদে পড়েছে, আপনি কি সেই খবর কিছু জানেন? জানি রে রমেশ, মোড়ল কাল এসে আমার রতনকে ভয় দেখিয়ে বাড়ি ছাড়া করবে বলেছে। রতন তো আমার নিজের সন্তানের মতো। ওর এই বিপদের দিনে আমি ঘরে কেমন করে বসে থাকি বলতো? কিন্তু আপনার হাতে ওটা কিসের কাপড়ের পুটলি কাকিমা? আমাকে একটু পরিষ্কার করে খুলে বলুন তো, আপনি কি নিজের কোনো গোপন সম্পদ বিক্রি করতে এসেছেন, নাকি অন্য কোনো ব্যাপার আছে? এটা আমার বিয়ের সময় আমার শাশুড়ি মা একজোড়া সোনার বালা রে রমেশ। সারা জীবন আগলে রেখেছিলাম শেষ সম্বলটুকু, ভেবেছিলাম কুসুমকে দিয়ে দেব। এ কি করছেন কাকিমা? রতন আর সুমি আপনাকে দিন রাত এত অপমান করেছে, আর আপনি তাদের জন্য নিজের বিয়ের শেষ স্মৃতিটুকু বিক্রি করে দিচ্ছেন? ওরা তো আপনার ত্যাগের কোনো মূল্যই দেয় না। সুমি ভুল করেছে বলে আমি কি নিজের ছেলের ঘর ভাঙতে পারি? এই বালা জোড়া বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে মোড়লের ঋণটা পুরোপুরি শোধ করব। শেখরা ভাই, আমাকে 12,000 টাকা দাও। মোড়ল আজ সকালেই রতনকে বাড়ি থেকে বের করে দেবে বলেছে।
রতনের পৈতৃক ভিটেটুকু বেঁচে গেলেই আমরা এই জীবনে শান্তি ফিরে পাবো। চলুন কাকিমা, আমি নিজেই আপনার সাথে মোড়লের কাছে যাব, দেখি ওনার কত বড় লাঠিয়াল আছে। আপনার এই ত্যাগের টাকা মোড়লের মুখে ছুঁড়ে মেরে আজ রতনের ঘরবাড়ি মুক্ত করে আনবো। আরে রমেশ বাবাজি, সাথে আবার রতনের কাকিমাকেও নিয়ে আসা হয়েছে দেখছি। ব্যাপার কি বলতো? রতন নিজে না এসে ওনার মতো এক বৃদ্ধকে মোড়লের দরবারে পাঠালে কেন শুনি? হ্যাঁ, মোড়ল মশাই, রতনকে আর কষ্ট করে আপনার এখানে আসতে হবে না। ওনার ঋণের সমস্ত পাওনা টাকা আমরা সুদে আসলে নিয়ে এসেছি। এই নিন আপনার 12,000 টাকা, খাতার হিসাবটা কেটে দিন। একই রে, এই গরিব বুড়োর কাছে এত টাকা কোথায় এলো? রতন কি তবে কোথাও চুরি ডাকাতি করে এই টাকার ব্যবস্থা করলো নাকি? মোড়ল কিন্তু চুরির টাকা ছোঁয় না। চুরির টাকা নয় মোড়ল মশাই, এটা আমার নিজের বিয়ের সোনার বালা বিক্রি করা সততার টাকা। আমার রতন সরল ও লোভের বশে আপনার কাছে হাত পেতে ভুল করেছিল। বাহ, নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে বাসুরের ছেলের ঘর বাড়ি বাঁচিয়ে দিলে। নাও নাও, রতনের খাতার নামটা কেটে দিলাম আজকে। মোড়ল মশাই, আজ থেকে রতনের ওই পৈতৃক ভিটের দিকে যদি আর কোনোদিন কুনজর দেন, তবে গ্রামের পঞ্চায়েত ডেকে এর বিচার করব। কাকিমার ত্যাগের টাকা পেয়েছেন, এখন নিজের লাঠিয়ালদের শান্ত রাখুন। টাকা যখন পেয়ে গেছি তখন রতনের বাড়ি নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই রমেশ। আমি শুধু ব্যবসায় বুঝি। তবে বুড়ি, তোমার এই উপকারের কথা রতন সারা জীবনে মনে রাখবে তো, নাকি আবার লাথি মারবে? রতন আমার নিজের ছেলে মোড়ল মশাই, ও আমাকে লাথি মারলেও আমার দুঃখ নেই। ওর ঘর বাড়ি বেঁচে গেছে, ও এখন সুখে শান্তিতে নিজের ঘরে থাকবে, এটাই আমার বড় পাওনা। চলুন কাকিমা, এই লোভী মোড়লের দরবারে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই আমাদের। বাড়িতে রতন আর সুমি চিন্তায় বসে আছে, ওদের গিয়ে এই খুশির খবরটা দিতে হবে। কিরে রতন দাদা, মোড়ল তো নাকি আজই তোদের ঘর বাড়ি কেড়ে নিয়ে রাস্তায় বসে দেবে বলেছে। তা এখনো সুমি বৌদির কানের দুলটা ঝলঝল করছে দেখছি। কুসুম, তুমি এই বিপদের দিনে আর নতুন করে খোঁচা দিতে এসো না। আমাদের এমনিতেই জানা যায় এই অবস্থা, নিজের গহনা আমি কেন মোড়লের হাতে তুলে দেব? ধিক্কার জানাই তোমাকে বৌদি, নিজের অহংকার আর লোভের জন্য আজ আমার দাদার এই পৈতৃক ভিটেটুকু হাতছাড়া হয়ে গেল। তুমি একটা আস্ত স্বার্থপর নারী। কুসুম, তুমি সুমিকে আর বকো না বোন। সব দোষ আমার নিজের। আমি তো লোভের বশে মোড়লের কাছ থেকে টাকা এনেছিলাম। আজকে যদি বাড়ি থেকে বের করে দেয়, তবে আমি সবাইকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো। অন্যায়ের শাস্তি তোদের তো পেতেই হবে। কাকিমাকে সকাল থেকে ঘরে দেখছি না। ওনাকে তোরা এই বুড়ো বয়সে কোথা তাড়িয়ে দিলি, সত্যি করে বল। আমরা ওনাকে তাড়িয়ে দিইনি কুসুম, নিজেই সকাল সকাল আঁচলে পুটুলি বেঁধে কোথায় একটা চলে গেছে। আমরা নিজেদের বিপদ নিয়ে মরছি, আর তুমি এসে ওই বুড়ির হয়ে দালালি করছো। মুখ সামলাও বৌদি। যদি কাকিমার কোনো ব্যবস্থা আজকে না করতে পারে, তবে তোমাদের কপালে কিন্তু চরম দুর্গতি আছে। ওনার মতো একটা দেবীকে তোমরা 3 রাত অপমান আর মানসিক যন্ত্রণা দিয়ে গেছো। আমি পাপ করেছি রে কুসুম। কাকিমার মনে কষ্ট দিয়েছি, সুমির কথায় নিয়েছে। আজকে এই চরম বিপদের দিনে নিজের চেনা কোনো আত্মীয় একটা টাকাও দিয়ে সাহায্য করতে এগিয়ে এলো না। কাকিমা ফিরুক আজ, আমি ওনাকে নিয়ে সোজা আমার শ্বশুর বাড়ি চলে যাব। তোরা তোদের এই সোনার গয়না নিয়ে রাস্তার মোড়ে ভিক্ষা করিস, তখন বুঝবি সংসারের আসল লক্ষ্মী কে ছিল। রতন, তোকে আর মোড়লের ভয় কাঁদতে হবে না রে ভাই। তোর পৈতৃক ভিটে চিরকালের মতো মুক্ত হয়ে গেছে। মোড়লের সুদে আসলে পুরো 12,000 টাকা আমরা শোধ করে দিয়ে এসেছি আজ সকালে। এ কি বলছিস রমেশ? এত টাকা তোরা কোথায় পেলি? কে আমাদের এই চরম বিপদের দিনে এতগুলো টাকা ধার দিয়ে প্রাণ বাঁচালো? আমাকে বল ভাই, আমি ওনার পায়ে পড়ব। পায়ে যদি পড়তে হয়, তবে তোর এই দেবী তুল্য কাকিমার পায়ে পড় রতন। ওনার বিয়ের শেষ স্মৃতি এক জোড়া সোনার বালা বিক্রি করে মোড়লের ধারের টাকা শোধ করা হয়েছে। তোরা তো ওনাকে শুধু অপমানই করেছিস। এ কি শুনছি আমি? কাকিমা নিজের বিয়ের শেষ সম্বলটুকু আমাদের এই ভাঙা সংসার বাঁচাতে এক নিমিষে বিক্রি করে দিল। আমি ওনাকে কত খারাপ কথা বলেছি। দেখলে তো বৌদি, একেই বলে মায়ের মন, যাকেই তোমরা সারা জীবন শুধু অবহেলার বোঝা মনে করে ঘরের কোণে ফেলে রেখেছো। আজ সেই কাকিমার ত্যাগের জন্যেই তোমরা এই ভিটের মাথা গোজার ঠাঁই পেলে। কাকিমা, আমাকে ক্ষমা করে দাও। আমি কুলাঙ্গার ছেলে। সুমির কথায় নেচে আমি তোমার মতো এক দেবীর মনে দিন রাত শুধু কষ্টই দিয়ে গেছি। কাঁদিস না রতন, তুই তো আমার নিজের সন্তান রে বাবা। নিজের ছেলের ঘর ভাঙতে দেখলে এই মা ঘরে বসে থাকে কেমন করে?
তোদের এই ঘর বাড়ি বেঁচে গেছে, এটাই আমার আনন্দ। কাকিমা, আমি পাপী। আমার মনে শুধু লোভ আর অহংকার গিজগিজ করছিল সারাক্ষণ। তোমার এই ত্যাগের সামনে আজ আমার সব অহংকার মাটিতে মিশে গেছে। তুই আমার ঘরের লক্ষ্মী, নিজের মেয়ের ওপর কি মা কখনো রাগ করে থাকতে পারে? মনের সব দুঃখ ভুলে আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। কাকিমা, কাল সকাল থেকে আমি নিজের রান্নাঘরের সব কাজ সামলে নেব। তুমি শুধু বারান্দায় বসে আমাদের হুকুম করবে। কাকিমা, সুমি এখন নিজের ভুল পুরোপুরি বুঝতে পেরেছে। ও আজ থেকে এই সংসারের আসল চাবিকাঠি তোমার হাতেই তুলে দিতে চায়। আমরা দুজনে মিলে আজকে থেকে তোমার কথা সব মেনে চলবো গো। বাহ, ঘরের পরিবেশটা দেখছি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুরো স্বর্গের মতো সুন্দর হয়ে উঠছে। কুসুম রে, নিজের পরিবারের মধ্যে যদি একটু মায়া আর ভালোবাসা থাকে, তবে জগতের কোনো মোড়লই সেই সংসারকে ধ্বংস করতে পারে না। তোরা সবাই ভালো থাকিস, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। কাকিমা, আমি আমার কানের এই সোনার দুলটা কাল সকালেই সাকরার দোকানে গিয়ে বিক্রি করে দেবো। সেই টাকা দিয়ে তোমার এই বিয়ের সোনার বালাজোড়া নিয়ে আসবো। না না, ওসব গয়না দিয়ে আমার এই বুড়ো বয়সে কি হবে রে মা? ওই দুলজোড়া তো রতন তোকে ভালোবেসে এনে দিয়েছে। তোদের মুখে ওই এক চিলতে হাসি আমার আসল গহনা। না কাকিমা, সুমি একদম ঠিক কথাই বলেছে। তোমার ত্যাগের ঋণ আমরা এই জীবনে কোনো দিন শোধ করতে পারবো না ঠিকই, কিন্তু স্মৃতিটুকু তো ফিরিয়ে দিতে পারি। কালকে শ্যাকরার দোকানে আমি নিজেই যাব। কাকিমা, দাদা আর বৌদি যখন নিজের ভুলটা বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করতে চাইছে, তখন তুমি আর বারণ করো না। আমাদের এই বড় সংসারটা আজ থেকে তোমার এই ত্যাগের আলোয় সারা জীবন আলোকিত হয়ে থাকবে। ঈশ্বর তোদের সবার মঙ্গল করুন রে। আজ থেকে আমার এই সংসারে কোনো অভাব, অনটন বা অশান্তির কালো ছায়া যেন কখনো না আসে।